আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিজম। আচ্ছা, প্রিজমের এই অ্যাকচুয়ালি প্রিজম যেটা 3 ডাইমেনশনালে দেখতে হয় সেটা হচ্ছে এরকম। অরিজিনালি আমি 3 ডাইমেনশনাল ছবিটা আঁকার চেষ্টা করেছি। যেটার উপরে এটা বসে আছে সেটা হচ্ছে ভূমি। এই যে দিকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তার প্রধান ছেদ, অর্থাৎ এই মানে তার দেখতেই পাচ্ছ যে নিচের তলটা হচ্ছে আয়তকার তল, এইদিকে একটা আয়তকার তল আছে, আর এর ঠিক বিপরীত দিকে এদিকে একটা আয়তকার তল আছে যেটা আমি দেখাতে পাচ্ছি না, আর এইদিকে দুটি ত্রিভুজাকৃতির দুটো তল আছে, ঠিক আছে, সামনে এবং পিছনে। এখন এই প্রিজমটাকে যদি আমি এই বরাবর যদি কাটি, অর্থাৎ এইভাবে যদি ওটাকে কাটতে 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 যাই, তাহলে যেগুলো পাবো সেগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে ত্রিভুজ হবে, এবং সেই যে ছেদটা সেই ছেদটাকে বলা হয় প্রধান ছেদ, ঠিক আছে। এইভাবে যদি আমি এটাকে কাটি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে প্রধান ছেদ। এই প্রধান ছেদের আকৃতি কিন্তু হবে ত্রিভুজ আকৃতি, ঠিক আছে, সোজা কথা। আচ্ছা, তার মধ্যে এগুলো হচ্ছে তার প্রান্তরেখা। আচ্ছা, এগুলো হচ্ছে তার প্রতিসারক তল, ঠিক আছে, এই তলগুলো, অর্থাৎ এর মধ্যে দিয়ে আলো পড়বে, অপর পৃষ্ঠ থেকে আলো বেরিয়ে আসবে, এটা হচ্ছে সোজা কথা। এক পৃষ্ঠ থেকে পড়বে, এক পৃষ্ঠ বেরিয়ে আসবে। এবং প্রিজমের ক্ষেত্রে তোমরা খুব ভালো করে জানো, ছোটোবেলা সবাই তোমরা এটা জানো যে প্রিজম তোমরা ব্যবহার করেছো হচ্ছে এই সূর্যের আলো প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে দেখতে পাও যে বিভিন্ন রঙে ভেঙে গেছে, এই পারপাসেই তোমরা দেখেছো প্রিজমকে। এখন প্রিজমের মধ্যে দিয়ে কীভাবে আলোর প্রতিসরণ হয় আমি সেটা একটু ভালো করে বলবো আজকে। তো আমি একটু জুম করি, কারণ ছবিটা খুব দরকার জুমটা করা, তা নাহলে বুঝতে অসুবিধা হবে। বেশ, আই থিঙ্ক ইজ ইনাফ। তো এখানে আমি একটা প্রিজম এঁকেছি যার প্রতিসারক কোণটা হচ্ছে এ, আমি দিয়ে দিয়েছি সেটাকে। এবার নাম দিয়ে দিলাম, হচ্ছে এবিসি নাম দিলাম, ঠিক আছে। এই কোণটাকে এই ধরছি। এখানে আমার আপতিত রশ্মি পিকিউ, এই আপতিত রশ্মি ঢুকছে, ঢোকার পর কী হবে, ঢোকার পর সে বেঁকে যাবে, কারণ শূন্য মাধ্যম থেকে সে কাঁচের মধ্যে ঢুকছে বা কোয়ার্টজের মধ্যে ঢুকছে। যখন প্রিজমটা কাঁচ বা কোয়ার্টজ দিয়ে তৈরি হয় সে বেঁকে যাবে। এখন কোন দিকে বেঁকবে সেটা লঘু থেকে ঘনতে গেলে যে নিয়মে বেঁকার কথা, যার জন্য আমি দেখো এই আপাতন বিন্দুতেই এই প্রতিসারক তলের উপরে একটা অভিলম্ব টেনে নিয়েছি, এই রেড কালারের, ঠিক আছে। এই অভিলম্বটা টেনেছি, অভিলম্বটা টানলেই বোঝাই যাচ্ছে যে তোমার অভিলম্ব থেকে এটা তোমার এই দূরের দিকে এই অভিলম্বের কাছে সরে আসবে, ঠিক আছে। তো কাছেই সরে এসছে, তো বুঝতেই পারছো, তাহলে অর্থাৎ এই কোণটাকে আমি R1 বলছি, ঠিক আছে, R1। এবার এটা গেল এই তলে গিয়ে আপতিত হলো। এবার কী হবে না, বায়ু মাধ্যমে বেরোবে, অর্থাৎ কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে। তাহলে আবার আমি এই বিন্দুতে কিন্তু, অর্থাৎ এই আপাতন বিন্দু যেটাকে আমি আর ধরেছি, এই বিন্দুতে আমি আর একটা অভিলম্ব টেনেছি, ঠিক আছে। আমি আচ্ছা এগুলো একটু নাম দিয়ে দিই, তাহলে আমার মনে হয় আরও সুবিধা হবে। এন ড্যাশ নাম দিলাম, আর এটাকে এম ড্যাশ নাম দিলাম, দুই অভিলম্বকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গিয়ে এবার শূন্য মাধ্যমে বেরিয়ে আসে। শূন্য মাধ্যমে বেরোলে ঘন থেকে শূন্য লঘু মাধ্যমে গেলে কী হবে না, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, হয়েছে তাই, এটা অভিলম্ব, এদিক থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এইভাবে সে বেঁকছে, অর্থাৎ ভূমির দিকে বেঁকে চলে আসছে। বুঝতে পারছি আমি একটা জিনিস, যে যতটা ইয়েতে গেছিলো তার থেকে কিছুটা বেশি ভূমির দিকে বেঁকে গেল। এখন তাহলে এই যে কোণটা, এই কোণটাকে আমি তাহলে এই দিককার এই তলের প্রতিসরণের আপাতন কোণ বলতে পারি, অর্থাৎ এটাকে আমি R2 নাম দিলাম। ওই একই লজিকে আগের বার যেটা দিয়েছিলাম যে কাঁচের ভেতরেগুলোকে আমি সব আর ধরছি আর বাইরেরগুলোকে আমি আই ধরছি, তো সেই অর্থে আমি প্রতিসরণ কোণটাকে I2 ধরেছি, কিন্তু এখানে আপাতন কোণটাকে R2 ধরেছি। আচ্ছা, বেশ ভালো কথা। এখন আমার প্রথম যে প্রশ্নটা এখান থেকে জাগবে সেটা হচ্ছে যে আমার কতটা চ্যুতি হলো। আমার এই যে এই পিকিউ পথে গেছিল, বেরিয়ে এলো RS পথে, তাহলে চ্যুতি হলো কতটা। তাহলে পিকিউটাকে আমি বাড়িয়ে দিই, সোজা বাড়িয়ে দিলাম, এই অবধি যাচ্ছে। RSটাকে যদি পিছনের দিকে বাড়িয়ে দিই, এই যাচ্ছে, তাহলে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, এটাকেই তাহলে আমি চ্যুতি বলতে পারি, ঠিক, এটাকেই তাহলে আমি চ্যুতি বলতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মাঝে মাঝে কাঁপছে এটা, তো তাহলে এই কোণটাকে চ্যুতিকোণ বলবে। এবার এই চ্যুতিকোণটার মান আমাকে বার করতে হবে। কীভাবে বার করব, আমার কাছে আছে I1 R1 R2 I2, এই চারটে ভ্যালু আমার কাছে আছে, তাহলে আমার চ্যুতিকোণটা এইভাবে বার করতে হবে এখান থেকে। তো সেটাকে বার করতে গেলে আমার যেটা পদ্ধতি বার করার সেটা কি, এক নম্বর হচ্ছে যে এই কোণটা বার করার চেষ্টা করি, অর্থাৎ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো কিউ আর, এটা একটা নাম দিয়ে দিই, কী নাম দেবো, এক্স নাম দিলাম। আচ্ছা, তাহলে কিউ আর এক্স একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তার এই কোণটার মান আমি বার করার চেষ্টা করছি। এই কোণটা কি না, এই কোণটা হচ্ছে যে
প্রথম যে প্রতিসরণটা হয়েছে, প্রথম যে তলে প্রতিসারক তলে যে প্রতিসরণটা ঘটছে তাদের চ্যুতি অর্থাৎ I1 আর R1, তাহলে সেই চ্যুতির মানটা কত হবে আমরা খুব ভালো করেই জানি কিন্তু যে এই চ্যুতির মানটা হবে হচ্ছে I1 মাইনাস R1, কারণ অলরেডি আমরা চ্যুতি কোণের মান বার করা শিখেছি প্রতিসরণের ক্ষেত্রে। তাহলে এই কোণের মান হচ্ছে I1 মাইনাস R1। একইভাবে এই যে তল, এই তলে যখন এই R1 R2 কোণে আপতিত হচ্ছে আর I2 কোণে বেরিয়ে আসছে, তাদের মধ্যে যে চ্যুতি সেটা হচ্ছে তাহলে এইটা, কারণ দেখো এইভাবে বেরিয়ে আসছিল এই পথে, তাহলে চ্যুতি হলো কতটা এইটা। তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মানও তাহলে চ্যুতি কোণ হচ্ছে যে এটা তাহলে ডেল্টা 1 অর্থাৎ এই কোণের চ্যুতি, আর এইটা ডেল্টা 2 অর্থাৎ এই তলের চ্যুতি। তাহলে সেই ডেল্টা 2টা কত হবে না I2 মাইনাস R2, ঠিক আছে। আমি দেখো I1 বড় না I2 বড়, আমি R1 বড় না R2 বড়, আমি সেই বিতর্কে যাচ্ছি না। মোট কথা আমি I1 মাইনাস I2 লিখেছি, এখানে মাইনাস I2 লিখেছি। তাহলে এই যে এক্স কিউ আর আর যে ত্রিভুজটা তৈরি হলো, সেই ত্রিভুজের দেখো তোমরা একটা উপপাদ্য পড়তে না, সেই একটা বাহুকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান হয়। অর্থাৎ এই ডেল্টাটা তাহলে বহিস্থ সেই কোণ, যারা অন্তস্থ বিপরীত দুটো কোণ ডেল্টা 1 আর ডেল্টা 2 সঙ্গে সমান হবে, দ্যাট ইজ ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। অর্থাৎ আমার চ্যুতি ডেল্টা, মোট চ্যুতি, এটাকে বলি মোট চ্যুতি, ঠিক আছে। এগুলো এই তলের চ্যুতি, এটা মোট চ্যুতি। তাহলে কী হবে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তো R2 ভালো করে লিখলে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, আমি মাইনাসটাই কমন নিয়ে নিলাম, এই ঠিক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি অলরেডি ডেল্টার মান বের করে ফেললাম। ডেল্টার মানটা আমার উদ্দেশ্য ছিল বের করা, আমি বের করে ফেলেছি। আচ্ছা, কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা হচ্ছে যে এই চ্যুতি মানটা কি আমি আদতেও বাস্তবে বার করতে পারবো? কারণ আমি I1 আর I2 তো না হয় মেপে বলে দিতে পারি, কারণ এরা আমার প্রিজমের বাইরে আছে, খুব সহজে মেয়েদেরকে মেপে ফেলতে পারবো। I1 আর I2 দুজনেই দেখো প্রিজমের তলের বাইরে, কিন্তু R1 আর R2 কিন্তু ভেতরে ঢুকে আছে। তাহলে প্রিজমের ভেতরে ঢুকে এই কোণ দুটোকে পরিমাপ করা কিন্তু আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এটা তুমি বলতে পারো যে স্যার আমি যদি প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্কর মানটা যদি জানতাম তাহলে তো স্যার ওই সাইন আই বাই সাইন আর করে আমি আর এর মানটা অবশ্যই বার করতে ফেলতে পারতাম, কারণ সাইনের মান আমি জানি। সেটা একটা উপায় অবশ্যই আছে, কিন্তু আমি প্রিজমের প্রতিসারাঙ্কের মান অ্যাকুরেট হতে জানি না। তাহলে আমার R2টা বার করা কিন্তু সমস্যা। তাহলে R2টাকে আমি রাখবো না, R2টাকে আমি কিছু একটা দিয়ে রিপ্লেস করবো, ঠিক আছে, কিন্তু আমার ডেল্টার মানটা বার করবো। তাহলে সেটা কীভাবে রিপ্লেস করা যায় R1 R2কে দেখি, ঠিক আছে। তো সেইটা বার করতে গেলে আমি এখানে একটা নাম দিচ্ছি। এই যে ধরো তোমার যে দুটো যে অভিলম্ব এসে ছেদ করলো এই বিন্দুতে, এটাকে একটা নাম দিই, সাপোজ ওয়াই নাম দাও, ঠিক আছে, এই ছেদ বিন্দুটাকে ওয়াই নাম দিলাম। আচ্ছা, এবার এই চারটে বিন্দুকে লক্ষ্য করো, যে চারটে বিন্দুর কথা আমি বলছি। নাম্বার 1 A কিউ ওয়াই আর, একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে, দেখো A কিউ ওয়াই আর, ঠিক আছে। এই যে চতুর্ভুজটা তৈরি হলো, এই চতুর্ভুজের আমরা জানি যে চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। আচ্ছা, এখন এর দুটো কিন্তু এই তলের ওপর অভিলম্ব, এই লালগুলো অভিলম্ব, অর্থাৎ এই যে কোণটা 90 ডিগ্রি, আবার এই যে কোণটা সেটাও 90 ডিগ্রি, গোটা কোণটা বলছি আমি কিন্তু, ঠিক আছে, এখান থেকে একটু গোটা কোণটা, এটাও 90, এটাও 90। অর্থাৎ এই চতুর্ভুজটা, যে চতুর্ভুজটার কথা আমি বলছিলাম, তার দুটো কোণ দুটো বিপরীত কোণ দেখতে পাচ্ছি পরস্পর 90, অর্থাৎ 180। তাহলে গোড়াটা যদি 360 হয়, তাহলে বাকি যে দুটো থাকলো, অর্থাৎ এই এ কোণ আর এই যে কোণটা অর্থাৎ ওয়াই কোণ, এই দুটো সমষ্টিও তাহলে 180 হতে হবে, তাই না? তাহলে এ প্লাস ওয়াই, এটাও তাহলে 180 হতে হবে নিয়ম অনুযায়ী। বোঝা গেল? বেশ। আচ্ছা, এইবার আমি একটা ত্রিভুজ নিয়ে কথা বলবো। এই ত্রিভুজটা ভালো করে দেখো, কিউ ওয়াই আর, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিয়ে কথা বলছি। এবার ভালো করে বোঝো, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় আমরা জানি। তাহলে R1 প্লাস R2 প্লাস ওয়াই ইকুয়াল টু 180, R1 প্লাস R2 প্লাস ওয়াই ইকুয়াল টু 180। তাহলে R1 প্লাস R2 প্লাস ওয়াই ইকুয়াল টু 180, ঠিক?
আচ্ছা, তাহলে এ দুটোও 180, এ দুটোও 180। যদি দুটোকে সমান করে দিই কী হবে, দুটোকে যদি ইকুয়াল 180 সমান করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, দ্যাট ইজ এ ইকুয়াল টু কী দাঁড়াবে R1 প্লাস R2 পাবো। বেশ, তাহলে আর এ ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে এবার এইখান থেকে চলে আসি, এইখানে আমি তাহলে ডেল্টা ইকুয়াল টু মোট চ্যুতি I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 জায়গায় আমি তাহলে এ বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ডেল্টার মানটা বার করব, এর মানটা বার করা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ ওটা তো প্রতিসারক কোণের মান, ওটা ইজিলি বার করতে পারবো আমি। প্রিজমের প্রতিসারক কোণের মান বার করা কোনো কঠিন কাজ নিশ্চয়ই নয়, তাহলে খুব সহজে আমি জিনিসটা বার করতে পারছি। আমি জুমটাকে আবার অফ করলাম, তাহলে পুরো ছবিটা আমার এভাবে চলে এলো। বেশ, এই প্রমাণটা কিন্তু তোমাদের আসে পরীক্ষায়, ঠিক আছে, এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় খুব আসে, এটা অবশ্যই দেখে রেখো। এখন এখানে আমার আর একটা ইয়ে দেয় অনেক সময়, সেটা হচ্ছে যে চ্যুতিকোণের সঙ্গে আপাতন কোণের সঙ্গে চ্যুতিকোণের যে গ্রাফ, ঠিক আছে, এটা যদি আমি চ্যুতিকোণ ধরি, এটাকে যদি আপাতন কোণ ধরি, ঠিক আছে, আপাতন কোণ আর চ্যুতিকরণের একটা গ্রাফ থাকে, অর্থাৎ আপাতন কোণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চ্যুতিকোণটা, অর্থাৎ এই I1 এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে চ্যুতিকোণটার কীভাবে পরিবর্তন হয়, I1 বাড়লে চ্যুতিকোণ বাড়বে না কমবে, এটা হচ্ছে সোজা কথা, ঠিক আছে। তো গ্রাফটা দেখতে হবে হচ্ছে এইরকম, ঠিক আছে। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে আমার I1 বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে প্রথমে চ্যুতিটা কমছে, ঠিক আছে, I1 বাড়বে যত চ্যুতি তত কিন্তু কমবে, কমতে 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 একসময় এইখানে যখন আসবে তখন কিন্তু আমার মিনিমাম চ্যুতি আমি এখানে পাবো, এটা হচ্ছে ডেল্টা 0 ধরলাম, ঠিক আছে, মিনিমাম চ্যুতিটা আমি পাবো। তো সেইখানে আমি এটাকে I0 ধরলাম, তাহলে I0 কোণের জন্য আমি মিনিমাম চ্যুতি পাবো। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে স্যার এই পয়েন্টটাই যদি আমি ধরি, এখান থেকে আমি একটা সমান্তরাল সরলরেখা টানলাম, ধরে নিলাম যে ধরো এই চ্যুতিটার মান ডেল্টা 1, এই ডেল্টা 1-এর সঙ্গে গুলিয়ে দিও না, ঠিক আছে, দরকার নেই, আমি ডেল্টা 1 ধরবো না, আমি ডেল্টা ড্যাশ ধরছি, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে আমার কোণটার মান ধরছি I1 আপাতন কোণটা, তাহলে আপাতন কোণ যখন I1, আচ্ছা এই আপাতন কোণের সঙ্গে গুলিও না কিন্তু এটাকে, হ্যাঁ, এই আপাতন কোণ যখন I1 তখন আমার চ্যুতি হচ্ছে ডেল্টা ড্যাশড। আবার দেখো তাহলে কমতে কমতে মিনিমাম হওয়ার পর আমি যদি আপাতন কোণটা যদি আরও বাড়তে থাকে তাহলে দেখা যাচ্ছে যে চ্যুতিটা আবার বাড়ছে উপরের দিকে, বাড়তে বাড়তে বাড়তে, বুঝতে পারছো তো গ্রাফটা, প্রথমে আপাতন কোণটা যতই বাড়ুক না কেন চ্যুতি কোণ কিন্তু কমতে 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 মিনিমাম ন্যূনতম চ্যুতি হবে, তারপরে আপাতন কোণ যদি আরও বাড়ে I0-এর পর থেকে তাহলে কিন্তু চ্যুতি কোণটা আবার বাড়তে শুরু করবে, বাড়তে 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 দেখো আবার ওই ডেল্টা ড্যাশ ভ্যালুটাইতেই পৌঁছে যাবে। অর্থাৎ এখান থেকে যদি এবার আমি এখানে টানি তাহলে আমি কিন্তু আর একটা আপাতন কোণ পাচ্ছি, যেটা হচ্ছে I2। অর্থাৎ দেখো তাহলে পরিষ্কার কথা হচ্ছে যে আমার দুটো আপাতন কোণের জন্য কিন্তু আমি সেম চ্যুতি পাচ্ছি, দুটো আপাতন কোণে ভিন্ন ভিন্ন দুটো আপাতন কোণের জন্য আমি কিন্তু একই চ্যুতি পাচ্ছি, এবং শুধু এটা এখানে নয় কিন্তু সমস্ত জায়গাতে প্রযোজ্য, সবকটা চ্যুতির ক্ষেত্রেই কিন্তু আমি তাহলে দু সেট আমি আপাতন কোণ পাচ্ছি, যেটার জন্যে একটা নির্দিষ্ট মানের চ্যুতি পাচ্ছি সব জায়গাতে। দেখো এখানে যদি আমি ডেল্টা ড্যাশ ড্যাশ ধরি চ্যুতি, তাহলে সেটার জন্য দুটো আমি আলাদা আলাদা আপাতন কোণ পাবো। আচ্ছা, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যে I1 কোণের জন্যও যা চ্যুতি I2 কোণের জন্যও তাই চ্যুতি। সেটা কখন সম্ভব হবে না, তখনই সম্ভব হবে যে এই যে এখান দিয়ে আমি আলোটা পাঠালাম, এই গেল এই এলো, অর্থাৎ চ্যুতি হলো ডেল্টা। একইভাবে আমি যদি এই দিক থেকে আলোটাকে পাঠাই, এবার এই দিক থেকে আলোটাকে পাঠালাম, তাহলে আপাতন কোণ I2, ঠিক আছে, আবার এই পথেই যাবে, এই পথেই ফিরে আসবে। আমি জানি যে আলো সবসময় রিভার্সিবল পথে যায়, অর্থাৎ যে পথে গেছে সে পথেই ফিরে আসবে যদি আমি উল্টো দিকে থেকে আমি চালাই। একটু আগে তোমাদেরকে দেখিয়েছি প্রতিসরণের ক্ষেত্রে। তাহলে এদিক থেকে যদি আমি এটাকে আলোটাকে চালাই তাহলে দেখা যাবে যে এই দিক দিয়ে এই পথে ফিরে এসছে, অর্থাৎ নির্গমন কোণটা তখন I1 হবে। তখন তাহলে চ্যুতি কী হবে? আবার সেই একই হবে, অর্থাৎ I1 I2 দুটো ভিন্ন আপাতন কোণের জন্যই কিন্তু চ্যুতিটা সেম হচ্ছে, এই প্রতিটা ক্ষেত্রেই তাই হচ্ছে। এখন আমার তাহলে দুটো আপাতন কোণের মান সবসময় আমি পাচ্ছি একটা নির্দিষ্ট চ্যুতির জন্যে। এবার যদি আমি এই চ্যুতিটাকে যদি নামাতে নামাতে নিয়ে আসি, নামতে 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 দেখা যাচ্ছে যে যত চ্যুতির মানটা কমছে I1 এবং I2 কিন্তু তত পরস্পরের কাছে সরে আসছে।
আস্তে 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 একটা সময় গিয়ে দেখো এইখানে যখন চলে এলো তাহলে দেখো I1 আর I2 কিন্তু প্রায় কাছাকাছি চলে এসছে। একবারে যখন এখানে চলে এলো অর্থাৎ ন্যূনতম যখন হয়ে গেল চ্যুতিটা, তখন I1 আর I2 কিন্তু সমান হয়ে গেল, I1 ইকুয়াল টু I2। অর্থাৎ ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে চ্যুতির শর্ত হচ্ছে কি না I1 এবং I2 কিন্তু সমান হবে। যদিও এটা তোমাদের বইয়ে সিলেবাসে নেই, তো আমি কিন্তু আলোচনা করে দিলাম, ঠিক আছে, যে অর্থাৎ আপাতন কোণ এবং নির্গমন কোণ যদি সমান হয় তখন বুঝতে হবে যে প্রিজম হচ্ছে মিনিমাম তোমার চ্যুতিতে রয়েছে এটা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি এখান থেকে উঠে আসি লেন্স থেকে, এই প্রিজম থেকে, যেটা আমি পড়িয়ে দেবো। নেক্সট ক্লাসে আমি লেন্স আলোচনা করবো, আজকে প্রিজমটা দিয়ে শেষ করবো। প্রিজমটা সেটা হচ্ছে যে আমি যদি তোমাদের একটা প্রশ্ন ক্লাসে থাকলে আমি করতাম, সেটা হচ্ছে যে এই যে আপাতন কোণটা আছে তাতে আমি দেখতে পাচ্ছি যে আলোক রশ্মিটা ভূমির দিকে বেঁকে যাচ্ছে কিছুটা। প্রিজমের নিয়মই তাই, ভূমির দিকে বেঁকিয়ে দেয়, সোজা কথা হচ্ছে তাই, ঠিক আছে, আলোকে ভূমির দিকে বেঁকিয়ে দেবে। এই যে ভূমি, এটা যদি ভূমি হয় ভূমির দিকে বেঁকিয়ে দেবে। এখন এই আপাতন কোণটা যদি আমি আরেকটু বড় করি, ঠিক আছে, I1টাকে আমি আরেকটু বড় করলাম, অর্থাৎ এই বরাবর আমি আলোক রশ্মিটাকে পাঠাচ্ছি এবার, তাহলে আপাতন কোণটা আরেকটু বড় হয়ে গেল, খুব সোজা কথা। তাহলে এই আলোক রশ্মিটা, নির্গত আলোক রশ্মি কি ভূমির দিকে বেঁকবে না উপরের দিকে যাবে? ঠিক আছে, প্রশ্নটা বুঝে তাহলে আমি কী বলছি, আমি এই আপাতন কোণটাকে আমি আরেকটু বড় করলাম, ঠিক আছে, এত দূর I1টাকে আরেকটু বড় করলাম। তাহলে এই যে রশ্মিটা আগের বার এই দিক দিয়ে গেছিলো, যখন I1 আপাতন কোণ ছিল, যখন এই পথে গেছিলো, যখন এটা আপাতন কোণটা বাড়িয়ে দিলাম, তখন সেটা নিচের দিকে আরও ভূমির দিকে আসবে না ভূমি থেকে উপরের দিকে চলে যাবে? তার উত্তর হচ্ছে, দেখো, অর্থাৎ সোজা কথা যে I2টা বড় হবে কি হবে না, I1 বড় হলে I2 বড় হবে কি হবে না। I2 যদি বড় হয় তার মানে এটা আরও ভূমির দিকে বেঁকছে, আর I2 যদি ছোট হয় তাহলে এটা উপরের দিকে যাবে, ঠিক আছে। তাহলে I1 যদি, তাহলে আমি কীভাবে উত্তরটা খুঁজবো দেখি একটু। I1 যদি বড় হয়, আমি বলবো এখানে তোমরা ভিডিওটা এখানে একটু পজ করবে, পজ করে নিজেরা একটু ভাববে, আমি উত্তরটা বলে দিচ্ছি, কিন্তু তোমরা একটু পজ করে নিজের আগে উত্তরটা ভাববে যে I1টা বাড়লে I2 বাড়বে না কমবে, নিজেরা ভাববে, ভাবার পর আমার উত্তরটা শুনবে, তা নাহলে নিজেরা মাথাটা খেলবে না। ক্লাসে হলে আমি তোমাকে জিজ্ঞেস করতাম। আচ্ছা, তো I1 যখন বাড়বে, I1 বাড়লে আমরা জানি যে R1কেও কিন্তু বাড়তে হবে, ঠিক আছে, কারণ কি না সাইন I1 বাই সাইন R1, সাইন I1 বাই সাইন R1 ধ্রুবক প্রতিসরণের সূত্র অনুসারে, ঠিক আছে। তাহলে লব যদি বাড়ে তাহলে হরকেও বাড়তে হবে, তাহলে I1 বাড়লে R1কেও কিন্তু বাড়তে হবে, ঠিক আছে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে R1 যদি বাড়ে তাহলে R2 কি বাড়বে? দেখো এখানে বলে দিয়েছে R1 প্লাস R2 সমান হচ্ছে A, অর্থাৎ প্রতিসারক কোণ, যেটা কিন্তু একটা ধ্রুবক। তাহলে R1 যদি বাড়ে তাহলে R2 বাড়লে কিন্তু কিছুতেই হবে না, অর্থাৎ কারণ এই দুটোর যোগফল কিন্তু A, তাই R1 বাড়লে কিন্তু R2কে কমতে হবে, ঠিক আছে, তাহলে R2 কিন্তু কমে যাবে। R2 যদি কমে যায় তাহলে I2ও কমে যাবে, কারণ এখানেও তো সাইন R2 বাই সাইন I2 ধ্রুবক, তাহলে লবটা যদি কমে তাহলে হরটাকেও কমতে হবে, নাহলে তো ধ্রুবক থাকবে না, তাহলে I2 কমলে I2ও কমে যাবে, অর্থাৎ এটা উপরের দিকে চলে যাবে। এটা যদি বাড়াই তাহলে এটা উপর দিকে, সোজা কথা। তাহলে কী বললাম, I1 যদি বৃদ্ধি করি তাহলে R1 বৃদ্ধি পাবে, R1 যদি বৃদ্ধি পায় তাহলে R2 ছোট হয়ে যাবে, কারণ এদের যোগফল ধ্রুবক। R2 যদি ছোট হয় তাহলে I2ও ছোট হয়ে যাবে, অর্থাৎ এ ভূমির দিকে আসবে না, ভূমির বিপরীত দিকে চলে যাবে, ঠিক আছে। বেশ, এই হচ্ছে আমার প্রিজম, এই আলোচনায় প্রিজমের মধ্যে আছে, এটাই তোমরা ভালো করে পড়ো, বইটা পড়ো, তারপরে ভালো করে দেখো। নেক্সট ক্লাসে আমি লেন্স নিয়ে আলোচনা করব। ওকে।